আরাম লাগছে না দিদি? মাথা ব্যথা আছে? না রে ছোট, এখন অনেকটা আরাম লাগছে। তোর হাতে ছোঁয়া পেলে ব্যথা একেবারে জল হয়ে যায়। দাঁড়াও, মাথায় আর একটু তেল দেই, তাহলে আরো ভালো লাগবে। দেব, সেজন্যই তো তোর কাছে আসি। তোর মতো মাথা বিলি আর কেউ দিতে পারে না। বাড়িতে কেউ আছেন? আগে আছি, আপনি কাকে চান? এই বাড়ির কর্তার নামে চিঠি এসেছে। চিঠি? আমাদের তো চিঠি দেওয়ার কেউ নেই। এ নিশ্চয়ই অন্য বাড়ির। না না, এটা এ বাড়ির ঠিকানায় লেখা। কর্তার নাম প্রকাশ। হ্যাঁ, আমার স্বামীর নাম প্রকাশ। কিন্তু চিঠি হঠাৎ কে পাঠালে? তা পড়লেই বুঝতে পারবেন। এই নিন, চিঠিটা রাখুন। সে কি, এই চিঠি এখানে কেন এলো? এলা বউ, কে চিঠি পাঠালে? ওগো দিদি, আমার কপাল পুড়ল গো। দূরগ্রাম থেকে নিমন্ত্রণ এসেছে, এখন আমি কি করব? দূরগ্রামের নিমন্ত্রণ? তা হঠাৎ প্রকাশের নামে কেন? আমি কি জানি, কদিন ধরে ও বলছিল শরীরটা জানি কেমন করছে। আমারও মনটা বড্ড কু ডাকছিল। তাই বলে এমন যে সর্বনাশ হবে তা কে জানতো। কাঁদিস নে ছোট, এদে আর কিছু হবে বল? প্রকাশ কোথায়? ওকে চিঠির কথা বলার দরকার নেই, তাহলেই ও আর দূরগ্রামের নিমন্ত্রণ খেতে যাবে না। কিন্তু না গেলে যদি ওর কোনো ক্ষতি হয়? কি আর ক্ষতি হবে? কিচ্ছু হবে না। তুই এক কাজ কর, চিঠিটা পুড়িয়ে ফেল, তাহলে আর কেউ কিছু টের পাবে না। নিমন্ত্রণের চিঠি পুড়িয়ে ফেলবো? তাহলে আর কি করবি? এছাড়া যে উপায় নেই। ঠিক আছে দিদি, তাই করব। হে বিধাতা, তুমি আমাদের সব বিপদ আপদ থেকে রক্ষা করো। এই চিঠির কোনো প্রভাব যেন ওর উপরে না পড়ে। গিন্নি, আরে ও গিন্নি, কোথায় গেলে? এই তো আমি এখানে। তা আজ হঠাৎ বাড়ি ফিরে এলে যে, কাজ শেষ? না গিন্নি, মাঠের কাজ অনেক বাকি, কিন্তু আমার শরীরটা আজকে ভালো ঠেকছে না, সেই জন্যই চলে এলাম। কেমন জানি দুর্বল দুর্বল লাগছে খুব। সারাদিন হাড় ভাঙা খাটুনির জন্য এরকম লাগছে। তুমি বসো, আমি খাবার দিচ্ছি। খেয়ে ঘুমালে সব ঠিক হয়ে যাবে। তাই দাও গিন্নি, খুব খিদে পেয়েছে বুঝলে। সে কি কাণ্ড, তোমার চোখ এত লাল হয়ে আছে কেন? কি জানি গিন্নি, আজকে সারা দিন এরকম হয়ে আছে। মনে হয় রাতে ভালো ঘুম হয়নি। এখন ঘরে এসে মাথাটা জানি কেমন করছে। সে কি কথা, কি হলো বলো তো তোমার? জানি না গিন্নি, কেমন জানি লাগছে আমার, মনে হয় বমি হবে। হায় বিধাতা, এই যে রক্ত বমি! এখন আমি কি করি? হে প্রভু, কি করলে এই রক্ত থামবে? আমি আর পাচ্ছি না গিন্নি, আমাকে একটু ধরো। আমার সারা শরীর যেন অবশ হয়ে যাচ্ছে। ওগো, কি হয়েছে তোমার? কথা বলো, তুমি কথা বলো। ওগো, ওগো, কি হলো তোমার? আর বিধাতা, ও কথা বলছে না কেন? এখন আমি কি করব প্রভু? ওগো, তোমরা কে কোথায় আছো? দেখে যাও আমার কি সর্বনাশ হলো। কি হয়েছে বউ, এত চেঁচামেচি কিসের? ওগো দাদা, দেখো ও কেমন করছে। তোমরা ওকে বাঁচাও দয়া করে। রক্ত বমি কি করে হলো? আজ বিকেল থেকে হচ্ছিল নাকি? কাজ থেকে এসেই আমাকে কথা বলল। আমি কিছু বুঝে ওঠার আগেই মাটিতে পড়ে গেল। নিশ্চয়ই কোনো বড় অসুখ হয়েছে। দাঁড়াও দাঁড়াও, আমি কবিরাজ মশাইকে খবর দিচ্ছি। কবিরাজকে ডাকার দরকার নেই বিমল, প্রকাশ আর নেই। নেই? এত তাড়াতাড়ি জলজ্যান্ত একটা মানুষ মরে গেল? হায় বিধাতা, এ কি করলে তুমি? কোন পাপে তুমি ওকে কেড়ে নিলে প্রভু? আমি এখন কোথায় যাব?
কি করব? কেন তুমি এমন করলে প্রভু? কাঁদিস না রে ছোট, কাঁদলে ওর আত্মা কষ্ট পাবে। আমি জানি তুই এই দুঃখ সামলাতে পারবি না, তবুও ধৈর্য ধর। আমি কিভাবে ধৈর্য ধরবো দিদি? সব যে আমার জন্য হলো। হয়েছে, ও কথা তুলে আর কাজ নেই। ওগো, তোমরা দাঁড়িয়ে রইলে কেন? যাও, তাড়াতাড়ি সৎকারের আয়োজন করো। হ্যাঁ হ্যাঁ, যাচ্ছি যাচ্ছি। তপন আয় তো। আসছি বাবা। আরে, প্রকাশটা কিভাবে আমাদের ছেড়ে চলে গেল? মালতীটাকেও বাঁচাতে পারলাম না। 2 দিন আগে পরে দুটো জল জ্যান্ত মানুষ মারা গেল। ভাবতেই বুকটা ফেটে যাচ্ছে। হ্যাঁ মা, আমি বিশ্বাসই করতে পারছি না ওরা এভাবে চলে যাবে। কদিন আগেও ওদের হাসি খুশি আর সুস্থ দেখেছি। আচ্ছা মা, কাকিমা যে মরবার আগে বলেছিল সব ওর জন্য হয়েছে, কিসের জন্য কি হলো বলো তো? ও সব বলছিল নাকি? আমার তো মনে পড়ছে না। বলেছিল মা, আমার ঠিক মনে আছে। তাহলে ও সব তোর জেনে কাজ নেই বাবা, ওটা বড় মানুষের আলাপ। আমি এখন বড় হয়েছি মা, আমার বয়স 18 বছর, তুমি আমাকে বলো। ওরে, সেই জন্যই তো তোকে নিয়ে আমার ভয় বাড়ছে। কোনো ভয় নেই মা, কি হয়েছে আমাকে বলো তুমি। নিশ্চয়ই এর পেছনে কোনো রহস্য লুকিয়ে আছে। আজকে শুধু প্রকাশ কাকু নয়, গায়ের আরও কিছু লোক এভাবে মারা গেছে। তাছাড়া হঠাৎ করে কিছু মানুষ উধাও হয়ে যায়, ওদের হারিয়ে যাওয়ার রহস্য কেউ এখনো খোলসা করে না। আমি বলছি দাদু ভাই তোকে, তুই যেহেতু বড় হয়েছিস, তাই সব রহস্য তো জানা দরকার। বলো ঠাকুমা, কি রহস্য আছে এতে? শোন তবে মন দিয়ে। আমাদের গ্রামের পর আছে এক বড় জঙ্গল, তা তো তুই জানিস। হ্যাঁ, তা জানি। সে জঙ্গলের পর আছে এক তেপান্তরের মাঠ, সেই মাঠের পর আছে আরেক গ্রাম, আমরা যাকে দূরগ্রাম বলে ডাকি। কি হয়েছে ওই গ্রামের? প্রতি অমাবস্যা তিথিতে আমাদের গায়ের একজনের নামে ওই দুর্গা থেকে একটা নিমন্ত্রণ পত্র আসে। যে এই পত্র পেয়ে নিমন্ত্রণ খেতে যায়, সে আর ফিরে আসে না। আর যে না যায়? তার অবস্থা হয় প্রকাশের মতো, রক্ত বমি করে মারা যায়। আর যদি বেঁচেও যায়, স্বাভাবিকভাবে চলাফেরা করতে পারে না। ওই দূর গ্রামে কে এই চিঠি পাঠায় তা কি তোমরা জানো? আর কি করে ওই লোকগুলো নিয়ে? না বাবা, আমরা কিছু জানি না। আমরা কেবল খেলার পুতুলের মতো ওদের কথাই মেনে যাচ্ছি। তাহলে আমি যাব ওই গায়ে, গিয়ে সব রহস্য উন্মোচন করব। না না, তোর গিয়ে কাজ নেই। তাছাড়া ওই গায়ে 20 বছরের কম কোনো বালক যেতে পারে না। এর ওপরের বয়সের পুরুষদেরই ডাক আছে। তার মানে নারী এবং শিশুরা নিরাপদ? নিরাপদ আর কোথায়? মালতীর মতো স্বামী হারিয়ে, বাবলুর মতো বাবা হারিয়ে সারা জীবন থাকতে হয়। কি বলছো মা? এত বড় একটা রহস্য আমাকে আগে বলনি কেন? হয়েছে, এখন তো জেনেছিস। এবার ঘুমোতে যা, অনেক রাত হলো। যাচ্ছি ঠাকুমা। মা, ওই কথাটা যে ওকে বললেন, সেটা কি ঠিক হলো? আজ না হোক কাল তো জানবেই বৌমা। তার চেয়ে এখনই সত্যিটা জেনে যাক। আর আমার মনটা আজ থেকে বড় খারাপ হয়ে আছে বৌমা। পরে নিমন্ত্রণ না জানি আমাদের বাড়িতেই আসে। বালাই সার, এমন কিছু কখনো হবে না। না হলেই ভালো বৌমা, স্বামীকে তো হারালাম, আর কাউকে হারাতে চাই না। গিন্নি, আরে ও গিন্নি, শুনে যাও তো। কি হয়েছে? সাত সকালে কোথায় যাচ্ছ?
আরতে যাচ্ছি গিন্নি, ফিরতে রাত হবে। ঠিক আছে, দুপুরে খাবার তপনকে দিয়ে পাঠিয়ে দেব। তা দিও, আর ওকে বলো আজকে বাজারটা করে ফেলতে। আমি হয়তো ফেরবার পথে সময় পাবো না। ঠিক আছে, সে বলবো খন। বৌমা, বলি ও বৌমা, সকালে রান্না হলো? হ্যাঁ মা, আসুন আপনাকে খাবার দিচ্ছি। তা তপন কোথায়? ও খাবে না? কি জানি ও কোথায় গেছে, আসলেই খাওয়াবো। মা, ও মা, বাবা কোথায়? ইরে দাদু ভাই, তুই এভাবে হাঁপাচ্ছিস কেন? বাবার নামে একটা চিঠি এসেছে ঠাকুমা, বললো এক্ষুনি বাবাকে দিতে। হঠাৎ চিঠি? কই দে তো দেখি। এই নাও। হায় হায়, এই চিঠি এখানে এলো কেন? কি হয়েছে বৌমা? খারাপ কোনো সংবাদ? খারাপ সংবাদ তো বটেই মা, দুর্গ্রামের নিমন্ত্রণ পত্র এসেছে আপনার ছেলের নামে। সে কি বলছো বৌমা? কদিন আগে না প্রকাশের নামে এলো। ও তো যায়নি, সেজন্য এই অমাবস্যাতে আরেকজনকে যেতে বলেছে। এখন কি করবো মা? বাবাকে গিয়ে বলবো সব? না না, ওকে কিছু বলার দরকার নেই, শুনলে এক্ষুনি রওনা হয়ে যাবে। ঠিক বলেছ বৌমা, বিমল আসলে চায় না ওর জন্য অন্য কেউ বিপদে পড়ুক। ও না গেলে নিজের তো ক্ষতি হবেই, আমাদের ক্ষতি হবে। এখন কি করা যায় ঠাকুমা? কি করে বাবাকে বাঁচাবো? সেজন্য ভাবতে হবে। সন্ধ্যা পর্যন্ত আমাদের হাতে সময় আছে, তার মধ্যে একটা উপায় খুঁজে বের করতে হবে। কি উপায় বের করবে মা? কোনো উপায় কি আছে? উপায় জানতে হলে আগে ওই গায়ের সকল ঘটনা সম্পর্কে জানতে হবে। ওমা, আপনি একবার ওই দুর্গায় গিয়েছিলেন না? তুমি গিয়েছিলে ঠাকুমা, কিন্তু ওখানে তো কেবল পুরুষেরা যেতে পারে। হ্যাঁ দাদু ভাই, আমি গিয়েছিলাম একবার। এবার তো দাদুর নামে চিঠি এসেছিল। তখন আমার বয়স 18 কি 20 হবে। তখন কেবল তোর বাবার জন্ম হয়েছে। অল্প বয়স থাকায় আমার মাথায় নানা বুদ্ধি ঘুরপাক খেত সব সময়। তাই তো দাদুকে না পাঠিয়ে আমি এক ফোন দিয়ে আটলাম। কি ফোন দি ঠাকুমা? পুরুষের বেশ ধরে সেই গ্রামে গিয়েছিলাম, কেউ আমাকে চিনতে পারেনি। তারপর তারপর কি হলো? এখানে গিয়ে দেখি গ্রামে কোনো লোক মানব নেই। গায়ের মাঝখানে একটা ঘর, সেখানে থাকে সুন্দরী এক তরুণী আর তার 2 ভৃত্য। একা গ্রামে কেবল এক তরুণী থাকে? বলছো কি? হ্যাঁ রে, তবে ও কোনো সাধারণ মানুষ নয়, ও এক জলজ্যান্ত ডাইনি। আশেপাশের গ্রাম থেকে পুরুষ মানুষদের নিমন্ত্রণ করে নিয়ে গিয়ে ও হত্যা করে, তারপর তাদের রক্ত পান করে চিরযৌবনা হয়ে ওঠে। কি বলছো এসব? এগুলো তো রূপকথার গল্পে শুনতাম। আমিও তোর মতো বিশ্বাস করিনি দাদু ভাই। সেবার গিয়ে আমার চোখ ছানা ভরা হয়ে গিয়েছিল, কিন্তু আমি ওই ডাইনিকে মারতে পারিনি। যদি পারতাম তাহলে আজ এই দুর্গতি হতো না। কেন মারতে পারোনি ওকে? সব বুঝে ওঠার আগেই ও আমাকে ধরে ফেললো, কিন্তু ও গায়ে নারী হত্যা নিষিদ্ধ, তাই আমাকে না মেরে গা থেকে বের করে দেয়। এর বহু বছর পর আমি এই গায়ে ফিরে এসেছি। ততদিনে তোর বাবা অনেক বড় হয়ে গেছে। আর দাদামশাই, তার কি হলো? কি আর হবে, রক্ত বমি করতে করতে ও মারা গেল। তাহলে তো ওই ডাইনিকে ক্ষমা করা যায় না। আমি আজই যাব ওই গাঁয়েতে, ওকে শেষ করে তারপর ফিরে আসব। না না বাবা, তোর গিয়ে কাজ নেই। ওদের হাতে অনেক ক্ষমতা, অনেক অজানা ঔষধ আছে ওদের হাতে। তুই জানবি না কি সব খাইয়ে তোকে মেরে ফেলবে।
তপনকে ওরা মারতে পারবে না বৌমা। ওখানে বেঁচে থাকার সব কৌশল আমি জানি। শোন দাদু ভাই, ওদের দেওয়া কোনো কিছু তুই খাবি না। ওখানকার খাবার খেলেই তুই ঘুমিয়ে পড়বি, আর একবার ঘুমোলে তোর সব রক্ত শুষে নেবে। না ঘুমিয়ে কেবল রাতটা পার করার চেষ্টা করবি। যদি কোনোভাবে এই অমাবস্যা তিথি পার করতে পারিস, তবে ওই ডাইনি মরে যাবে। কেন মরবে ঠাকুমা? কারণ গত অমাবস্যাতেও রক্ত পাইনি। পরপর যদি 2 অমাবস্যায় রক্ত না খেতে পারে, তবে ওকে আর বাঁচানো যাবে না। বেশ, তবে আমি আজকে যাবই। ওই ডাইনিকে শেষ করে তবেই আসবো। না না বাছা, তুই যাস নে। ওখানে গেলে তুই আর ফিরতে পারবি না। আমার প্রতি বিশ্বাস রাখো মা, আমি ফিরে আসবই আসবো। তবে বাবার পোশাক আর পরচুলাটা আমাকে দাও, এমন ভাবে যাবো যাতে ওরা বুঝতে না পারে আমি বাবার নই, বুঝলে? ঠিক আছে, তবে যাই করিস সাবধানে করবি দাদু ভাই। মাংস, পোলাও, ক্ষীর, পায়েস, মন্ডা মিঠাই সব দেওয়া হয়েছে। এখন কেবল ফল দিতে বাকি। যাই, ফলগুলো পেড়ে নিয়ে আসি। তোর আনতে হবে না, আমি ফল নিয়ে এসেছি। ও, তুমি এইছো? দাও দাও, ফলগুলো দাও। নে, ভালোভাবে ঘুমের ওষুধগুলো মিশিয়ে দে খাবারে, কি যেন কারো হুঁশ না থাকে। আজকে কজন আসবে গো? পলাশপুরের একটা বুড়ো আসবে, আর মণিপুর থেকে আরেকটা লোক। মণিপুরের লোক? ওই বুড়িটা ছেলে নাকি গো, যে একবার এসে আমাদের গোল খাইয়েছিল? হ্যাঁ রে, তবে গোল খাওয়াতে পারেনি। ওকে দিয়ে আশেপাশের গ্রামগুলোতে যে ভয় ছড়িয়েছি, তাতে কেউ আর এই গায়ে আসার সাহস পাবে না। সাহস পাবে কি করে? এখানে আসলে যে কেউ আর ভুলে যায় না। আচ্ছা, ওরা কি ভূতের ভয়ে এখানে আসে না, নাকি মরার ভয়ে? ওরা আমাকে ভয় পায়, ভাবে আমি হয়তো বড় কোনো ডাইনি, ওদের রক্ত খেয়ে বেঁচে থাকি। কিন্তু ওরা তো জানে না যে তুমি চোরা কারবারের সাথে জড়িত। ওদের রক্ত, মাংস আর কিডনি কেটে বিক্রি করে দাও। সে কেউ কোনোদিন জানতে পারবে না। গায়ে এমন সব রটনা রটিয়েছি যে সবাই ভাবে এখানে অতিপ্রাকৃত কিছু আছে। দেখলি না, চিঠিতে বিষ মিশিয়ে প্রকাশ আর ওর বউকে কিভাবে মেরেছে? এত সব দেখে কি কেউ জানার সাহস করবে নাকি? সাহস ওদের নেই গো, সব কটা ভিতর ডিম। তা আজ ওরা কখন আসবে? সন্ধ্যা যে হয়ে এলো। আসবে আসবে, এই এলো বলে। রুস্তম তেপান্তারের মাঠে অপেক্ষা করছে, দেখা পেলেই নিয়ে আসবে। নে, এবার তুই খাবারের আয়োজন কর। তুই খাবার সাজিয়ে আমার কক্ষে আয়। আর শহর থেকে বাবুরা আসবে, ওদের জন্য সাজগোজ তৈরি করতে হবে তো। সন্ধে তো হয়ে এলো, এখনো একটা লোক এলো না। ওরা কি তবে ফাঁকি দিয়েছে? যদি একটা লোকও না আসে, কঙ্কাবতী উপায় রাখবে না। এমনি গত মাসে একটাও আসেনি। ওই তো একটা লোক আসছে, দেখে তো মনে হচ্ছে বিমলের মতো। আচ্ছা ভাই, ওখানে একটা গ্রাম আছে নাকি, কোনো মানুষ থাকে না, ওটা কোথায় জানেন? জানি জানি, আর সেই জন্যই তো এখানে দাঁড়িয়ে আছি। তা আসতে কোনো অসুবিধে হয়নি তো বিমল? বিমল? না না, অসুবিধা হয়নি, সাইকেল চালিয়ে একটানে চলে এসেছি। তাহলে এসো এসো আমার সাথে, ওই গাঁয়ে আমরা থাকি। এসো 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 এসো। তাই চলুন। ফুলটা বাঁদিকে দেবে নেব? দিচ্ছি দিচ্ছি, যেদিকে দিলে সুন্দর লাগবে সেদিকেই দিচ্ছি। মালকিন, ভেতরে আসবো? এসো রুস্তম, কেউ এসেছে? হ্যাঁ, ওই গাঁয়ের ওই বিমল। বেশ, ওকে আমার কক্ষে রেখে যাও। আর তুমি গিয়ে সদর দরজায় অপেক্ষা করো। ডাক্তারকে নিয়ে বিদেশি বাবু চলে আসবে এক্ষুনি। ঠিক আছে মালকিন। আর বেনিব, তুমি গিয়ে খাবারের আয়োজন করো। করছি মালকিন। আর এখানে নাস্তা দেওয়া আছে, ওকে বলবে এগুলো খেয়ে নিতে। ওকে কি বলবো না বলবো সেটা আমার ব্যাপার।
তোমায় যা করতে বলেছে তাই করো। দাঁড়িয়ে কেন? এখানে এসে বসো বিমল। না না, আমি বসবো না। না বসলে কি করে হবে? নিমন্ত্রণ খেতে এসেছো, বসো। দুটো খেয়ে তারপর তো বাকি কথা বলবে। বাকি কথা? বাকি কথা কি? অনেক কথাই তো বাকি আছে তপন। কেন তুমি আমার চিঠির খেলাপ করলে? কেন তোমার বাবাকে না পাঠিয়ে তুমি এলে? সেটা জানতে হবে না? ও কি বলছো তুমি? আমি বর খেলাপ করিনি, আমি বিমল। আমাকে কি ভেবেছিস ছোড়া? তোদের আমি চিনি না? এই আশেপাশের 10 গ্রামের মানুষ প্রত্যেককে আমি চিনি। ওরা কোথায় যায়, কি করে, সব আমার জানা। আর তুই আমার সাথে নাটক করতে এসেছিস? নাটকের কি দেখলে? কেবল তো শুরু, আরো অনেক বাকি আছে। কোনো কিছুর বাকি নেই। তুই কি ভেবেছিস এখান থেকে বেঁচে যেতে পারবি? ডাক্তার আসছে, ওরা এলেই তোকে সবাই জবাই করে ফেলবো। আর কখনো তুই এই গায়ের রহস্য উদ্ঘাটন করতে পারবি না। মালকিন, সর্বনাশ হয়ে গেছে। ডাক্তারটা আসবে না। পথে এক গাঁয়ের লোক ওদের আটকে মেরে ফেলেছে। মেরে ফেলেছে? বলিস কি? ও ঠিকই বলছে। তুমি কি ভেবেছো তোমার এই ডাইনির নাটক আমি বুঝতে পারিনি? আজকে সকালে ঠাকুমায়ের কাছে সব শুনিয়ে আন্দাজ করেছি এখানে বড় ধরনের কোনো অপরাধ হচ্ছে, আর তা ঢাকতে তুমি এই ডাকিনী যোগিনী নাটক সাজিয়েছো। তাই তো গাঁয়ের সবাইকে নিয়ে এসেছি। ওরা ডাক্তারকে ধরেছে, এরপর তোমাকে ধরবে। হায় হায়, এখন কি হবে? গায়ে সবাই হামলা করলে যে মরা ছাড়া আর কোনো উপায় নেই। রুস্তম, কি করব এখন? আমাদের মাথা কাজ করছে না মালকিন। এমন সমস্যা আগে কখনো হয়নি। মালকিন, সর্বনাশ হয়েছে। কারা যেন আমাদের বাড়ি আক্রমণ করেছে। ওরা চলে এসেছে? না না না, এরকম হতে পারে না। প্রেতপুরীর মতো আমার এই সাজানো গ্রাম কেউ আক্রমণ করতে পারে না। আজ তাই হয়েছে কঙ্কাবতী। এখন যদি বাঁচতে চাও তবে আত্মসমর্পণ করো, না হলে ওরা তোমায় ছিঁড়ে খাবে। মালকিন, এই চোরার কথা মেনে নিন, না হলে আজ আমাদের সবাইকে মরতে হবে। ভাবগতিক সুবিধার বলে মনে হচ্ছে না মালকিন। জনগণের হাতে পড়লে মরতে হবে। দেখো কি করবে, তবে যা করবার এক্ষুনি করো। সবাই চলে এলে তোমাদের বাঁচাতে পারবে না। আত্মসমর্পণ করলে ছেড়ে দেবে? ছাড়া পাওয়া এত সহজ নয় কঙ্কাবতী। তোমাকে পুলিশের হাতে তুলে দেব, আর যা বিচার হবে তা আদালত করবে। মরার থেকে জেলে যাওয়া ভালো, তবুও তো বেঁচে রাখতে পারবো। বেশ, তবে আমি আত্মসমর্পণ করলাম। আমাকে প্রাণে মেরো না। এবার যা শাস্তি হয় আমি মাথা পেতে নেব। তপন, এই তপন, তুই ঠিক আছিস বাবা? ওরা তোর কোনো ক্ষতি করতে পারেনি তো? আমি ঠিক আছি মা, কিন্তু তোমরা কি করে এলে? সে অনেক কথা, এক্ষুনি এখান থেকে চল। লোকজন ঘরে আগুন দিয়েছে, পুলিশও চলে এসেছে। দাঁড়াও, তার আগে ওদের হাত পা বেঁধে পুলিশের হাতে তুলে দিই, নাহলে সব কটা পালাবে। ও, তাহলে এরাই সেই ডাইনির দল যারা এত বছর শত শত মানুষ খুন করেছে। এবার উচিত শিক্ষা পাবে। জেলে গিয়ে